আমার ইউটিউব চ্যানেলে এসডি টিউটোরিয়ালে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডের একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর সমস্ত ছাত্রছাত্রীদের জানাই ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল। আজ থেকে শুরু হচ্ছে ক্লাস একাদশ শ্রেণীর সাহিত্য চর্চা বিষয় অর্থাৎ বাংলা বিষয়। আমরা দেখতে পাবো প্রথম গল্প কর্তার ভূত। সূচিপত্রে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম গল্প কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। এই গল্পটি পরস্পর একটি করে ভিডিও আকারে বোঝানো হবে এবং সাজেশন এবং প্রশ্ন উত্তর দেওয়া হবে। তো প্রথম গল্প রয়েছে কর্তার ভূত। এসো কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আলোচ্য বিষয়। প্রথমেই আমরা জেনে নেব রবীন্দ্রনাথ ঠাকুর লেখক পরিচিতি। দেখতেই পাচ্ছ তোমরা লেখক পরিচিতি। কর্তার ভূত গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। শুরু করছি লেখক পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন এবং তিনি 1941 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্থাৎ পরলোকগমন হয়। তিনি 81 বছর বেঁচে ছিলেন। তিনি একাধারে কবি, উপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক ও গীতিকার। তিনি জীবনে অনেক কিছুই লিখে গেছেন, করে গেছেন। আমরাকে ভাবতে অবাক লাগে যে রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে যখনই ঘুরে তাকাই তখনই আমরা অবাক হয়ে যাই যে একাই এই ক্ষুদ্রতম জীবনে এতগুলো গল্প, এত উপন্যাস, এত প্রবন্ধ, কবিতা, গান আদৌ কি সম্ভব? কিন্তু সম্ভব। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রধান রূপকারদের মধ্যে তিনি একজন স্রষ্টা। শিক্ষা বিষয়ে তার বৈপ্লবিক চিন্তা জন্ম দিয়েছিল শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ে, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রূপ পায়। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। অন্ধগোড়ামির বিরোধিতা ও নতুন ভাবনাকে স্বাগত জানানো তার লেখার বৈশিষ্ট্য। মাত্র 16 বছর বয়স থেকেই রবীন্দ্রনাথ ভারতী, হিতবাদী, সাধনা প্রভৃতি পত্রিকার জন্য ছোট গল্প লিখতে শুরু করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 16 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কতগুলি পত্রিকা লিখতে শুরু করেন। কিন্তু এখনকার আমাদের জীবনে আমরা যদি এখন অনেক ছেলে মেয়েকে দেখতে যাই যে 16 বছর বয়সে কি জানে, কিন্তু তখনকার 16 বছর বয়সেই কতটা জানতো। শিয়ালদহে অর্থাৎ বর্তমানে যেটা বাংলাদেশে জমিদারি পরিদর্শনকালে তিনি খুব কাছ থেকে গ্রামীণ বাংলা ও সাধারণ মানুষের জীবন পর্যবেক্ষণ করেন। গ্রাম বাংলার সাধারণ জীবনের সেই অপরূপতা ফুটে উঠেছে তার বিভিন্ন ছোট গল্পে। তার লেখা ছোট গল্পের মধ্যে রয়েছে দেনা পাওনা, কাবুলিওয়ালা, গুপ্তধন, খোকাবাবুর প্রত্যাবর্তন, ক্ষুধিত পাষাণ, ছুটি ল্যাবরেটরি, শুভা, নষ্টনীর, অতিথি, খাতা, হৈমন্তী, বলাই, পোস্টমাস্টার, মধ্যাবর্তনী প্রভৃতি। এবং তার রচিত ছোট গল্পগুলি গল্পগুচ্ছ সংকলন গ্রন্থে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলি রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং জনগণ মন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, এই দুই জাতীয় সঙ্গীত দুই দেশের, যা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। এই জানলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি।
এবার জানব কর্তার ভূত গল্পের মূল বিষয়বস্তু। কর্তার ভূত গল্পের মূল ভাব। দেখো, কর্তার ভূত গল্পের মূল ভাব হলো, বুড়ো কর্তা মারা যাওয়ার সময় দেশের সমস্ত লোক তাকে জানালো যে তিনি চলে যাওয়ার পর তাদের অবস্থা করুণ হয়ে পড়বে। এ কথা শুনে দেশের লোক খুব নিশ্চিন্ত হলো, কারণ ভবিষ্যৎকে অর্থাৎ আগামীকে মানার ক্ষেত্রেই ভাবনা চিন্তার প্রশ্ন আসে। ভূতকে অর্থাৎ অতীতকে মানার ক্ষেত্রে তেমন কোনো দুশ্চিন্তা থাকে না। তো এই কর্তার ভূত গল্পটি বুড়ো কর্তাকে কেন্দ্র করে রচিত। তো এর বিষয় সংক্ষেপ যদি দেখতে যাই, তবে দেখো এখানে বলা হচ্ছে, লিপিকা গ্রন্থের অন্তর্গত কর্তার ভূত গল্পটি একটি রাজনৈতিক রূপক কাহিনী। রূপক কাহিনী বলতে সেই কাহিনীকে বোঝায় যার একটি অন্তর্নিহিত অর্থ থাকে। আলোচ্য গল্পে লেখক গল্পচ্ছলে 19 শতকের ভারতীয় সমাজের চালচিত্র তুলে ধরেছেন এই গল্প মাধ্যমে। গল্পটি আয়তনে ছোট হলেও এর বিষয় এবং ভাবগম্ভীর ও তাৎপর্য অনেক গভীর। তোমাদের মনে রাখা দরকার, কর্তার ভূত কোনো ভূতের গল্প নয়, বরং বিজ্ঞান মনস্কতার গল্প। ভূত শব্দের অর্থ হলো অতীত, এবং ভূত বলতে প্রেত, অশরীর, আত্মা ইত্যাদিকেও বোঝায়। এই গল্পে লেখক একদিকে যেমন ভারতীয়দের অতীত প্রীতির দিকটি তুলে ধরেছেন, তেমনি ভূতের মূলে যে ভয়ের অস্তিত্ব থাকে সেই দিকেও আলোকপাত করেছেন। এর মূল গল্পের সারসংক্ষেপে এবার দেখে নেওয়া যাক। এবার গল্পের সারসংক্ষেপে দেখো, রয়েছে 19 শতকে সারা পৃথিবী যখন পুরাতন ধর্মতন্ত্রকে বিদায় জানিয়ে বিজ্ঞানকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা চালিয়েছে, তখন শুধু ভারতের মানুষ পুরাতন অচল ধর্মতন্ত্রকে নিয়ে বাঁচার জন্য আগ্রহী। কিন্তু ভারতের মানুষ পুরাতনপন্থী এবং নতুন কিছুকে সহজে আয়ত্ত করতে দ্বিধাবোধ করে। সেই জন্য যখন সবাই শুনল যে পুরাতন ধর্মতন্ত্রের দিন শেষ হয়ে এসেছে, সবাই ভাবতে বসলো এবার তাদের কি হবে। নতুন কিছু এলে পুরাতনকে সরে যেতেই হয়, এটাই হচ্ছে কালের নিয়ম। তাই ভারতের বুক থেকেও ধর্মতন্ত্র বিদায় নিল। কিন্তু ধর্মভীরু সাধারণ মানুষ ধর্মতন্ত্রের কঙ্কালকে আঁকড়ে ধরে বাঁচতে চাইল। কর্তা অর্থাৎ ধর্মতন্ত্র রইল না, কিন্তু কর্তার ভূত অর্থাৎ পুরোহিততন্ত্র কায়েম রইল। চারিদিকে বিজ্ঞানের জয় জয়কার, আর তার মাঝে ভারতে চলে ভূতের রাজত্ব। অনেকের মনে প্রশ্ন জাগে, ভূতের রাজত্ব আর কতদিন চলবে? এই প্রশ্নই বারবার জেগে ওঠে। পৃথিবীর বাকি সব দেশ বিজ্ঞানের চর্চা করে নিজেদের উন্নতি করছে, আর ভারতের মানুষ তখনও ভূতের সেবায় মগ্ন। ভারতীয় সমাজ যেন ভূতের জেলখানা। এমন এক অদৃশ্য বন্ধনে সবাই জড়িয়ে পড়েছে যে ইচ্ছে করলেও কারো সাহস হয় না ভূতের রাজত্ব নিয়ে প্রশ্ন করার। বলে না, ইচ্ছে থাকলেও উপায় নেই, সেই রকমই ব্যাপার। কারো কারো ইচ্ছা জাগে ভূতের ব্যাপারে, ভূতের সাহসের ব্যাপারে প্রশ্ন করার, ভূতের রাজত্বের ব্যাপারে প্রশ্ন করার, কিন্তু সেই সাহস আর জেগে ওঠে না। শেষমেশ দু একজন বুড়ো কর্তার উদ্দেশ্যে প্রশ্ন করে যে ভূতের রাজত্ব আর কতদিন? কর্তা উত্তর দেন তিনি ধরে রাখেননি,
কি ভূতের রাজত্ব কতদিন, এটা যখন প্রশ্ন করে তখন কর্তা উত্তর দেন তিনি ধরে রাখেননি। ভারতীয়রাই ভূতকে ধরে জড়িয়ে আছে, অর্থাৎ ভারতীয়রাই ভূতকে জড়িয়ে ধরে আছে, তারা ছাড়লেই ছাড়া। এর উত্তরে তারা জানায় যে তাদের ভয় করে। কর্তা বলেন যে এই ভয়ই হলো ভূতের মূল। যতক্ষণ তোমার মধ্যে ভয় থাকবে অর্থাৎ ততক্ষণই তোমার ভূতের চিন্তা ভাবনা আসবে, কারণ ভয়ই হলো ভূতের মূল। Subscribe now and press the bell icon. Never miss an update.